আজকে আমাদের জন্য প্রথমেই যে টপিকটি রয়েছে তা হচ্ছে দণ্ড কার্যকর প্রসঙ্গে। দণ্ড কার্যকর কিভাবে করা হবে এই বিষয়ে ফৌজদারি কার্যবিধিতে যেই বিধান রয়েছে আমরা তা শিখব। প্রথমেই ধারা 381-তে বলা হয়েছে আদেশ কার্যকর করা। 376 ধারার ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশের ব্যাপারে হাইকোর্টের অনুমোদন পেলে দায়রা আদালত ওয়ারেন্ট প্রদান করা বা প্রয়োজনীয় অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে তা কার্যকর করার ব্যবস্থা করবেন। অর্থাৎ আমরা এর আগের লেকচারে পড়েছিলাম যে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে দায়রা আদালত অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমোদন নিয়ে নেবে। এখন অনুমোদনের জন্য নথি পেশ করা হয়েছে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন প্রদান করেছে। তো অনুমোদন পাওয়ার পর এখন দায়রা আদালতের কাজ হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যাবতীয় সকল ব্যবস্থা গ্রহণ করা। তারপর 382 ধারায় বলা হয়েছে গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। অত্র ধারা মতে হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত রাখার আদেশ দিতে পারেন অথবা উপযুক্ত মনে করলে মৃত্যুদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন। এখানে বিষয়টি একটু ইমোশনাল। যেই স্ত্রী লোকটি অপরাধ করেছে, যাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, সে যদি গর্ভবতী হয় অর্থাৎ তার গর্ভে যদি কোনো সন্তান থাকে, তাহলে এখানে বিষয়টি এমনভাবে দেখা হয় যে সেই স্ত্রী লোকটি অপরাধ করেছে ঠিকই, কিন্তু তার গর্ভের সন্তান কোনো অপরাধ করেনি। সো যদি স্ত্রী লোকটিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় তাহলে অবশ্যই তার গর্ভের সন্তানটিও মারা যাবে। কাজেই যেহেতু তার সন্তান অপরাধ করেনি, তাই তার সন্তানকে শাস্তি দেওয়া যাবে না। এই কারণে হাইকোর্ট বিভাগ চাইলে স্ত্রী লোকটির মৃত্যুদণ্ড স্থগিত রাখতে পারেন, আবার চাইলে মৃত্যুদণ্ড হ্রাস করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দিতে পারেন। তারপরে 399 ধারায় বলা হয়েছে তরুণ অপরাধীকে সংশোধনাগারে প্রেরণ। অত্র ধারা মতে 15 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে কারাদণ্ড দিলে সেই ক্ষেত্রে আদালত উক্ত ব্যক্তিকে জেলখানায় বন্দী না রেখে অপরাধ সংশোধনাগারে প্রেরণ করতে পারেন। এই বিষয়টি খেয়াল করেন যে ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তির বয়স 15 বছরের কম। এখন যার বয়স 15 বছরের কম সে তো আসলে কম বুঝে। এখন সে অপরাধ করেছে কিন্তু আসলে সে প্রকৃতপক্ষে অপরাধটি বুঝে করেনি। সে যেহেতু তার বয়স কম, তার বোঝার ক্ষমতা অনেক কম, সে না বুঝিয়ে অপরাধটি করে ফেলেছে। এখন সে অপরাধটি না বুঝে করেছে, কিন্তু অপরাধটি তো সে ঠিকই করেছে, অপরাধটি তার দ্বারা করা হয়েছে। তো যেহেতু সে অপরাধ করে ফেলেছে এবং তার বয়সও কম, সেক্ষেত্রে আদালত তাকে শাস্তি প্রদান করতে পারে। আবার চাইলে শাস্তি প্রদান না করে তাকে সংশোধন করার জন্য, অর্থাৎ সে যাতে ভবিষ্যতে আবার অপরাধ না করে, সে যাতে অপরাধ থেকে সরে আসে, অপরাধ থেকে সে যেন দূরে থাকে, সেই জন্য তাকে প্রয়োজনীয় শিক্ষা প্রদান করার জন্য তাকে সংশোধনাগারে প্রেরণ করতে পারেন। এখন আমাদের যত টপিক হচ্ছে দণ্ড স্থগিত, মওকুফ ও রদ-বদল। দেখি কি বলা হয়েছে। প্রথমেই 401 ধারায় বলা হয়েছে দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা সরকার শর্তাধীনে যে কোনো আসামির যে কোনো দণ্ড স্থগিত, আংশিক বা সম্পূর্ণ মওকুফ করতে পারেন। আচ্ছা, বিষয়টি খেয়াল করেন। সরকার কি করতে পারে? সরকার এই 401 ধারার অধীনে যে কোনো আসামির যে কোনো দণ্ড স্থগিত করতে পারে, আংশিক বা সম্পূর্ণরূপে মওকুফ করতে পারে। অর্থাৎ চাইলে আংশিকও সে মওকুফ করতে পারে, আবার চাইলে সম্পূর্ণ সে মওকুফ করতে পারে, আবার দণ্ড স্থগিত করে দিতে পারে। তবে আসামি শর্ত লঙ্ঘন করলে এবং সরকার স্থগিত বা মওকুফের আদেশ প্রত্যাহার করলে সেক্ষেত্রে পুলিশ অফিসার আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। আচ্ছা, এখন এই বিষয়টি হচ্ছে যে সরকার যদি কোনো আসামিকে শর্ত সাপেক্ষে তাকে তার দণ্ড স্থগিত করেন বা আংশিক বা সম্পূর্ণ মওকুফ করেন, তাহলে সেই ক্ষেত্রে আসামি অবশ্যই সেই শর্ত মেনে চলবে। এখন যদি এমন হয় যে কোনো কারণে আসামি সেই শর্ত মেনে চলছে না, সে শর্ত সে লঙ্ঘন করেছে, তাহলে সেক্ষেত্রে সরকার যে আদেশ প্রদান করেছে স্থগিত রাখার বা মওকুফ করার, সে আদেশ সরকার প্রত্যাহার করতে পারবে এবং প্রত্যাহার করলে পুলিশ অফিসার সেই আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে এবং তাকে শাস্তি প্রদান করবে। তারপরে 402 ধারায় বলা হয়েছে দণ্ড রদ-বদলের ক্ষমতা সরকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সম্মতি ব্যতীত দণ্ডাদেশ রদ-বদল করতে পারেন, অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন পরিবর্তন করে কম কারাদণ্ড ও জরিমানা দিতে পারেন। আচ্ছা, এই বিষয়টি হচ্ছে যে সরকারের যেহেতু অনেক ক্ষমতা, সরকার চাইলে
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সম্মতি ছাড়াই, অর্থাৎ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞেস না করেই, তাকে না জানিয়েই তার দণ্ডাদেশ পরিবর্তন করতে পারেন। যেমন যদি দণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ড পেয়ে থাকে বা যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে থাকে, তাহলে চাইলে সরকার তা কম করে দিতে পারে, এবং যদি জরিমানা হয় তাহলে সেটিও চাইলে কমিয়ে দিতে পারে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, অত্র ধারার কোনো কিছুই দণ্ডবিধির 54 ও 55 ধারার বিধানাবলীকে প্রভাবিত করবে না। আপনারা দণ্ডবিধির 54 ও 55 ধারায় গিয়ে দেখে নেবেন সেখানে কি বলা হয়েছে। আমি যেহেতু দণ্ডবিধির উপরে লেকচার কমপ্লিট করেছি, সেহেতু এখন আমি আর কিছু বলছি না। আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন, ওখানে যে বিধান বলা হয়েছে সেই বিধানকে কোনোভাবেই 402 ধারার বিধান প্রভাবিত করবে না। তারপরে 402 এর ক ধারায় বলা হয়েছে, সরকারকে 401 ও 402 ধারার যে ক্ষমতা অর্পণ করা হয়েছে তা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতিও প্রয়োগ করতে পারবেন। এই বিষয়টি খুব ভালো করে মনে রাখবেন যে সরকার যেহেতু সুপার পাওয়ার, সরকার চাইলে সব কিছু করতে পারে, একেবারে যা ইচ্ছা তাই করতে পারে সরকার চাইলে। এখন সরকারের এই ক্ষমতা কিছুটা রাষ্ট্রপতিকেও দেওয়া হয়েছে, অর্থাৎ শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে চাইলে রাষ্ট্রপতি এই 401 ও 2 ধারার ক্ষমতা অর্পণ করতে পারে। অর্থাৎ যেই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, রাষ্ট্রপতি চাইলে সে আসামি মৃত্যুদণ্ড স্থগিত করতে পারেন। তারপরে 403 ধারায় বলা হয়েছে, একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। অত্র ধারা মতে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। এই বিষয়টি অনেকটা এরকম যে ব্যক্তি একটি চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিল এবং তার বিচার কার্য হয়েছে এবং সে নির্দোষ প্রমাণিত হয়ে সে খালাস পেয়েছে, তো সেই একই অপরাধে তাকে নতুন করে আবার আরেকটি আদালতে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে তার পুনরায় বিচার করা যাবে না, এটি নিষেধ করে দেওয়া হয়েছে। তবে এখানে দুটি ব্যতিক্রম রয়েছে। একটি অপরাধ হতে অন্য একটি অপরাধের সৃষ্টি হলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে, তবে পরবর্তী দণ্ডের সহিত পূর্ববর্তী দণ্ডের সমন্বয় করা হবে। অর্থাৎ খেয়াল করেন যে যদি এমন হয় যে এক ব্যক্তি চুরি করেছে এবং তার বিচার হয়েছে, সেই বিচারে সে দণ্ডিত হয়েছে, এখন পরবর্তীতে জানা গেল যে সেই ব্যক্তি চুরি করার সময় সে ধর্ষণও করেছে। এখন যেহেতু চুরি করার অপরাধে সে দণ্ডিত হয়েছে, অর্থাৎ চুরি করার যে শাস্তি সেটি সে ভোগ করেছে, এখন নতুন করে তাকে আর চুরির অপরাধে বিচার করা যাবে না। কিন্তু সেই চুরি করতে গিয়ে সে বাড়তি যে অপরাধটি করেছে, অর্থাৎ সেই যে নারীকে ধর্ষণ করেছে, সেই ধর্ষণের অপরাধটি হচ্ছে চুরির অপরাধ থেকে সৃষ্ট, অর্থাৎ চুরি করতে গিয়ে সে অপরাধ থেকে আরেকটি অপরাধের সৃষ্টি হয়েছে। এখন চুরির অপরাধের যদি শাস্তি তাকে দেওয়া হয়ে থাকে, তাহলে সেই চুরির অপরাধে তাকে আর শাস্তি দেওয়া যাবে না, কিন্তু সে চুরি করতে গিয়ে যে ধর্ষণটি করেছে সেই ধর্ষণের জন্য তাকে বিচার করা যাবে এবং তাকে দণ্ডিত করা যাবে। এখন এখানে খেয়াল করেন, চুরি করার অপরাধে সে দণ্ডিত হয়েছে, তো দণ্ডিত হওয়ার পর তার আবার নতুন করে বিচার শুরু হয়েছে যে সে চুরি করার সময় ধর্ষণও করেছে। এখন যখন ধর্ষণের জন্য তাকে দণ্ড প্রদান করা হবে, তখন এই দণ্ড প্রদান করার সময় পূর্বের অপরাধের যে দণ্ড, সেই দণ্ডের সাথে এই দণ্ড সমন্বয় করে তাকে দণ্ড প্রদান করা হবে। তারপরে বলা হয়েছে, একাধিক অপরাধের ক্ষেত্রে একটির বিচার হলে পরবর্তীতে অন্যটিরও বিচার করা যাবে। এই বিষয়টিও খুব সহজ। খেয়াল করেন যে এক ব্যক্তি একাধিক অপরাধ একসাথে করেছে। আমি যদি একটু উদাহরণ দিই, আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে যে এক ব্যক্তি চুরি করতে গিয়েছে, চুরি করতে গিয়ে সে চুরি করেছে, তারপরে ওখানে সুন্দরী নারী পেয়ে তাকে ধর্ষণ করেছে এবং সেই নারীর যে হাজব্যান্ড তাকে সে গুরুতর আঘাত করেছে। এখন এই যে তিনটি অপরাধ সে করেছে, তিনটি অপরাধেরই পৃথক পৃথক বিচার হবে এবং একটির বিচার করে পরবর্তীতে চাইলে আরেকটিরও বিচার করা যাবে।